দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, অর্থাৎ আইইউআই যাকে বলে সেই নিয়ে। আচ্ছা, প্রথমে আমাদের যেটা বলবো আমরা আলোচনা শুরু করার আগে, যে সবাইকে একটা সাবধানতা বাণী আমরা বলবো, সেটা হচ্ছে কিন্তু কোভিড কিন্তু ভীষণভাবে বাড়ছে। কাজে আপনারা যতটা সম্ভব মাস্ক, স্যানিটাইজার ইউজ করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, খুব বেশি দরকার না হলে বাড়ির বাইরে যাবেন না। তাহলে আজ আমরা যে জায়গায় ছিলাম, আইইউআই অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, সেই ব্যাপারে আমরা আলোচনা করব। হ্যালো, গুড ইভিনিং, ladies and gentlemen. I am Dr. Sujoy Dasgupta, consultant gynecologist and infertility and IVF specialist. Today, our topic of discussion in Facebook Live is on IUI, intrauterine insemination. But before going into discussion on IUI, would like to remind you that please take all the precautions to prevent COVID infection, because the COVID is again spreading at large numbers. So please wear masks, use sanitizers, and maintain the social distance. So we were at IUI, intrauterine insemination. So what is intrauterine insemination? In IUI, with a small catheter, we are collecting the sperm from the husband or donor, depending on the case, and we are processing the sperm. The sperm processing is called washing, and then we are inserting this sperm will come out. Therefore, we cannot give raw. Identify and select the best sperms, that is the sperms which are good in appearance, that is good in morphology, and which are motile, that is which are having good capacity to move. Then we are transferring them inside the uterus with a small catheter. This is called IUI. Okay. তাহলে আইইউআইটা কি? আইইউআই হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন, যেখানে আমরা একটা সরু ক্যাথেটারের মাধ্যমে হাজবেন্ডের স্পাম অথবা ক্ষেত্র বিশেষে হচ্ছে যে ডোনারের স্পাম, সেটাকে আমরা নিয়ে বিশেষভাবে প্রসেস করে আমরা সেটা ইউটেরাসের মধ্যে আমরা ইনসার্ট করি, অর্থাৎ এই পদ্ধতিটাকে বলা হয় আইইউআই। হ্যাঁ, এবার হচ্ছে স্পাম কেন প্রসেস করা হয়। মনে রাখতে হবে, যদি র স্পাম মানে ফলে কিন্তু সিভিয়ার রিয়াকশন হতে পারে, ইউটেরাসের অ্যালার্জি হতে পারে, এবং ইউটেরাস কিন্তু খুব ভীষণভাবে কন্ট্রাক্ট অর্থাৎ সংকুচিত হতে পারে, যে কারণে সেই শুক্রাণুগুলোকে বের করে দিতে পারে। এজন্যই স্পামগুলোকে আমরা ওয়াশ করি বা প্রসেস করি, যাতে স্পাম ঠিকভাবে সিলেক্ট করা হয়, অর্থাৎ যে স্পামগুলো দেখতে ভালো এবং যেগুলো চলাফেরার করার ক্ষমতা ভালো, অর্থাৎ মরফোলজি এবং মোটিলিটি ভালো, সেগুলোকেই একমাত্র ইউটেরাসের ভেতরে দেওয়া হয়। আচ্ছা, কীভাবে আইইউআই করা হয়? আইইউআই মানে এই নয় যে জাস্ট আপনি আজকে ক্লিনিক এলেন, আজকে আইইউআই করে দেওয়া হবে। আইইউআইয়ের আগে কিছু প্রস্তুতি লাগে। সাধারণত আইইউআইয়ের সাথে আমরা ওভুলেশন ইন্ডাকশন করি, অর্থাৎ ওভারিতে এগ বড় হওয়ার জন্য ওষুধ বা ইঞ্জেকশন দিই, ট্যাবলেট এবং ইঞ্জেকশন। তারপর আমরা টিভিএস করি, টিভিএস করে আমরা ফলিকুলার স্টাডি করি। আপনারা নিশ্চয়ই জানেন, এতদিনে আমাদের ভিডিও দেখে, টিভিএস মানে ট্রান্স ভ্যাজাইনাল স্ক্যান, অর্থাৎ বিশেষ ধরনের আল্ট্রাসাউন্ড, যেটা ভেজাইনার মধ্যে এগগুলোর সাইজ একটা নির্দিষ্ট সাইজে হয়েছে, তখন আমরা এইচসিজি বলে একটা ইঞ্জেকশন দিই এগগুলো ম্যাচিওর হওয়ার জন্য। এইচসিজি ইঞ্জেকশন দেওয়ার 36 থেকে 48 ঘন্টা পরে আমরা সাধারণত আইইউআইটা করি। কিভাবে? নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ আইইউআই ইজ ডান। Usually IUI is combined with ovulation induction, that is we are giving some tablets or injections for your eggs inside the ovaries to grow, and then we are doing TVS. Probably you know what is TVS, that is transvaginal scan. That is a special type of ultrasound which is done through vagina, and we see the growth of the eggs. When the eggs reach a certain size, then we give some injection called HCG injection so that the eggs can be matured. Then we do the IUI 36 to 48 hours after giving the HCG injection.
Now, some people ask whether a couple can do sexual intercourse when we are doing IUI. We say yes, because the more the number of sperms available, the more is the success rate of IUI. Now, there are some myths about post IUI advice, that is what to do after IUI. The rest. Remember, there is no need of rest after IUI. You can go back to your normal life after IUI. And sex, as I mentioned, you can do normal sex. Rather, we encourage to have regular intercourse so that large number of sperms can be available at the time of ovulation. Sometimes we give some tablets or progesterone tablets that can be taken orally or sometimes vaginally. And we are advising to do urine pregnancy test after 14 days to see whether you are pregnant or not. If you are not pregnant or if your period starts earlier, then we advise to stop progesterone. On the other hand, if you are pregnant, we advise to continue the progesterone. এবার যেটা হচ্ছে আইওআই এর সম্পর্কে কিছু অ্যাডভাইস বলা হয়, অর্থাৎ আইওআই এর পরবর্তীকালে কি করা হবে। রেস্ট নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন, রেস্ট কোনো বিশ্রামের প্রয়োজন নেই আইওআই এর পরে। আইওআই এর পরেই আপনি স্বাভাবিক লাইফে ফিরে যেতে পারেন। এরপরে যেটা অনেকে জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে যে মেলামেশা করা যাবে কিনা। আমরা বলবো অবশ্যই করার জন্য, কারণ তাতে আইওআই এর সাকসেস রেট বাড়ে, কারণ যত সম্ভব শুক্রাণু ভেতরে যাবে তত কিন্তু সাকসেস রেট বাড়বে। এরপরে আমরা কিছু ট্যাবলেট দিই, প্রোজেস্টেরন বলে কিছু ট্যাবলেট, সেই ট্যাবলেট আমরা যেটা করি মানে ওরালিও দিতে পারি, আমরা কখনো কখনো ভেজাইনালিও দিতে পারি। দুটো ক্ষেত্রেই কিন্তু মোটামুটিভাবে একই ধরনেরই কাজ করে। হ্যাঁ, কিন্তু এই ট্যাবলেটটা কতদিন নেবেন আমরা বলি 14 দিন বাদে ইউরিন প্রেগনেন্সি টেস্ট করার জন্য। যদি প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ হয় প্রোজেস্টেরন বন্ধ করে দিন, বা যদি তার আগে পিরিয়ড হয় প্রোজেস্টেরন বন্ধ করে দিন। আর যদি প্রেগনেন্সি টেস্ট হয় তাহলে কিন্তু এই প্রোজেস্টেরন চলতে থাকবে। আচ্ছা, এবার হচ্ছে কী কী রিস্ক থাকে, অর্থাৎ কী কী ঝুঁকি থাকে একটা যদি আইইউআই করা হয়, সেই আইইউআইয়ের পেছনে কী কী ঝুঁকি থাকে। আচ্ছা, 1 নম্বর ঝুঁকি হচ্ছে যে ক্যান্সেলেশন। কখনো কখনো দেখা যেতে পারে যে আপনার ফলিকেল ঠিকমতো গ্রো করলো না, তাহলে সাইকেল ক্যান্সেল হতে পারে। অন্যদিকে আবার কখনো কখনো এমন হয় যে যাদের, বিশেষ করে যেসব মহিলাদের পিসিওএস থাকে, পলিসিস্টিক ওভারি, তাদের দেখা গেল অনেক সংখ্যায় ফলিকেল গ্রো করছে। তখন আমরা দুটো অপশান তাদেরকে দিই, হয় আইওআই সাইকেল ক্যান্সেল করুন, কারণ যদি আপনি এগোতে চান তাহলে কিন্তু পেটে জল জমা, বুকে জল জমা এরকম সিরিয়াস ইনসিডেন্স হতে পারে, বা মাল্টিপল প্রেগনেন্সি অর্থাৎ টুইন, ট্রিপলেট অর্থাৎ যমজ বাচ্চা এরকম হতে পারে। হয় আপনি ক্যান্সেল করুন। আর যদি আপনি এগোতে চান তাহলে আমরা বলি সেক্ষেত্রে আইভিএফে কনভার্ট করে নেওয়া, অর্থাৎ আইওআই না করে ডিরেক্টলি আইভিএফ করে নেওয়া, কারণ সেক্ষেত্রে কিন্তু আইভিএফে কিন্তু আমাদের অর্থাৎ খুব কম খরচের মধ্যে কিন্তু আমরা আইভিএফ সেক্ষেত্রে করে নিতে পারি। আচ্ছা, এবারে আরেকটা ঝুঁকি থাকে, কখনো কখনো আইওআই করাতে ইটসেলফ ডিফিকাল্ট হয়, অর্থাৎ আইওআই পেইনফুল নয়, কিন্তু কখনো দেখা যায় আইওআই করার সময় টেকনিক্যাল প্রবলেম, অর্থাৎ ক্যাথেটার ভেতরে ঢোকানো যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন আইওআই করতে হয়। ভেরি ভেরি রেয়ারলি যেসব মহিলা একদমই ধরুন কাদের ইন্টারকোর্স কখনো ঠিকমতো হয়নি, তাদের ক্ষেত্রে কখনো কখনো আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া আমাদের আইওআই করতে হয়, নাহলে সাধারণত আইওআই জেনারেল অ্যানেস্থেসিয়ার দরকার হয় না। আরেকটা রিস্ক থাকে যে একটার বেশি ফলিকেল যদি গ্রো করে, কখনো কখনো আইওআইয়ের ফলে মাল্টিপল প্রেগনেন্সি অর্থাৎ যমজ বা তার বেশি সংখ্যক বাচ্চা এসে যেতে পারে। যেটা সবাই জিজ্ঞাসা করে, যে প্রশ্নটা বারবার বলবো, আইওআই কি মানে পেইনফুল, আইওআইতে কি ব্যথা হয়? না, আইওআইতে সাধারণত কোনো ব্যথা হয় না। Now, what are the risk of IUI? Number one risk is that there is chance of cycle cancellation. That is, the cycle may be cancelled if your follicles do not grow properly. On the other hand, particularly if you are having PCOS, stimulation syndrome, OHSS. In that case, if we proceed for IUI, there is risk of having multiple pregnancy. That is, if you conceive, you can have 2 or 3 or more babies inside the uterus. Or if the OHSS is severe, you can have fluid accumulation inside your tummy, inside your chest. So in that case, we give 2 options. Either you cancel IUI cycle or you convert it into IVF. So don't do IUI, go for IVF. In that case, IVF can be done at lower cost. Number 3, sometimes there may be technical difficulty while putting the catheter inside the uterus, that is difficult IUI. In that case, we can do IUI under ultrasound guidance. Very very rarely we have to do IUI under general anesthesia, under GA, particularly in women who never had successful sexual intercourse. Otherwise, IUI is not done under general anesthesia. And another risk, as I mentioned, if you have 2 or more follicles which are developing during IUI, in that case there is risk of multiple pregnancy after IUI, that is, you can have twin, triplet or more number of babies.
But please make it clear, almost every woman ask this question, is IUI painful? The answer is no, IUI is not painful. Okay. Now what are the tests to be done before IUI? Number one is that serology. Husband and wife blood test for HIV, hepatitis B and C. These tests are valid for 6 months. That is, if you have done this test within 6 months, you don't need to repeat the test. And routine infertility investigations that we do in other cases like rubella, thalassemia and blood group. Please see our videos on rubella, IgG and thalassemia, because there are a number of myths and misconceptions. So we do it routinely for each and every infertile woman to ensure that there is no problem in the baby if you conceive. And then fertility investigation. Okay. For husband, we see the semen analysis. Further tests are done if the semen analysis is abnormal. Number two, we need to check the ovary of the wife. In that case, we need to do AMH, anti-Mullerian hormone blood test, and also by TVS we see the AFC, that is the antral follicular count, that is by TVS probe we see the number of eggs in the ovary. Usually we check the fallopian tubes before doing IUI, usually by HSG, SSG or sometimes laparoscopy, but sometimes we can do 2 to 3 cycles of IUI even before testing the tubes, depending on the case. Sometimes women are asking, is laparoscopy, hysteroscopy is mandatory before IUI? The answer is no. Laparoscopy and hysteroscopy are needed before IUI if you have some other problems like polyp, cyst, if you have severe bleeding, abnormal pain, in that case. Otherwise laparoscopy, hysteroscopy is not mandatory. এবার যেটা প্রশ্ন, IUI এর আগে কি কি টেস্ট করা হবে? এক নম্বর হচ্ছে সেরোলজি। হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের HIV, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এই তিনটে টেস্ট করি। যদি এই তিনটে টেস্ট দেখা যায় যে 6 মাসের মধ্যে করা হয়েছে, অর্থাৎ আপনার গত 6 মাসের মধ্যে করা হয়েছে, কারণ এগুলো 6 মাস ভ্যালিড থাকে, যদি 6 মাসের মধ্যে করা হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো কিন্তু আমাদের কিন্তু আর করার দরকার হয় না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কিছু টেস্ট আমরা করি সবাইকে যারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন এবং আমাদের কাছে আসছেন, আমাদের কিছু টেস্ট করে দেখতে হয় যে যেন বাচ্চা এলে যেন বাচ্চার যেন কোনো সমস্যা না হয়। তার মধ্যে একটা হচ্ছে আমাদের রুবেলা টেস্ট, একটা হচ্ছে থ্যালাসেমিয়া টেস্ট এবং একটা হচ্ছে ব্লাড টেস্ট। রুবেলা এবং থ্যালাসেমিয়া নিয়ে অনেক কুসংস্কার এবং অনেক ভ্রান্ত ধারণা আছে, রুবেলা পজিটিভ হলে কী হলো টলো ইত্যাদি। আমরা আজকে ডিটেলসে যাচ্ছি না, দয়া করে এই সংক্রান্ত আমাদের যে ভিডিও আছে সেটা দেখে নেবেন। আচ্ছা, আর তৃতীয় হচ্ছে যে টেস্টটা করি, অর্থাৎ ফার্টিলিটি ইনভেস্টিগেশন, অর্থাৎ বাচ্চা কেন আসে না সে সংক্রান্ত টেস্ট, যেটা আমরা সবাইকে করি। হাজবেন্ডের সিমেন টেস্ট অর্থাৎ শুক্রাণুর পরীক্ষা, যদি এটা অ্যাবনর্মাল থাকে তাহলে ফার্দার আরও কিছু পরীক্ষা দরকার হতে পারে। ওয়াইফের ওভারিতে ডিমের সংখ্যা ঠিক আছে কিনা দেখার জন্য আমরা AMH বলে একটা ব্লাড টেস্ট করি, অর্থাৎ অ্যান্টিমুলারিয়ান হরমোন। আর আমরা TVS করে আমরা দেখে নিই AFC, অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট, অর্থাৎ ওভারিতে ডিমের সংখ্যা ঠিকমতো আছে কিনা। ফ্যালোপিয়ান টিউব চেক সাধারণত করা হয় IUI এর আগে। ফ্যালোপিয়ান টিউব চেক করার পদ্ধতি হচ্ছে HSG, SSG বা কখনো ল্যাপারোস্কোপি। কিন্তু কখনো কখনো ক্ষেত্র বিশেষে আমরা 2-3 বার IUI করি টিউব চেক করার আগে। যদি 2-3 বার IUI ফেল হয় তখন আমরা টিউব চেক করি ক্ষেত্র বিশেষে। এবার অনেকে জিজ্ঞাসা করেন ল্যাপারোস্কোপি এবং হিস্টেরোস্কোপি কি করতেই হবে IUI এর আগে? উত্তরটা হচ্ছে না। ল্যাপারোস্কোপি এবং হিস্টেরোস্কোপি করা দরকার তখনই যদি দেখা যায় আপনার কোনো পলিপ আছে, বড় সিস্ট আছে, পেটে খুব ব্যথা হয়, অথবা খুব হেভি পিরিয়ড হচ্ছে, খুব অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, তখন। না হলে সাকসেস রেট কতটা, অর্থাৎ IUI করলে কতটা সফল হওয়া যেতে পারে। অনেকেই ভাবেন যে একবার IUI করলেই হয়ে যাবে, না, ধারণাটা একদম ভুল। যেখানে IVF এ সাকসেস রেট হচ্ছে 40 to 50%, সেখানে IUI সাকসেস রেট হচ্ছে 15 to 20%। অর্থাৎ আমরা যদি 100 জনের IUI করি 15 থেকে 20 জনের প্রেগনেন্সি আসতে পারে। এবং এটা কিন্তু সবার ক্ষেত্রে এই সম্ভাবনা এক নয়, এটা ডিপেন্ড করছে ওয়াইফের বয়স কেমন, ওভারিতে ডিমের সংখ্যা কেমন আছে, হাজব্যান্ডের স্পার্ম কেমন আছে তার উপরে। হ্যাঁ, অর্থাৎ এগুলো যদি ভালো থাকে তাহলে 15 থেকে 20%, এগুলো যদি খারাপ থাকে তাহলে কিন্তু আরও কম। এবার কতটা আর কবার IUI করা যেতে পারে? 6 বারের বেশি কখনোই নয়, কিন্তু সাধারণত আমরা দেখেছি যদি প্রেগনেন্সি আসার হয় 3-4 বারে প্রেগনেন্সি আসে, সেজন্য আমরা বলি যদি IUI 3-4 বারে প্রেগনেন্সি না আসে তাহলে আমরা বলি তারপরে IVF এর জন্য ভাবার জন্য, অর্থাৎ 3 থেকে 4 বারের বেশি IUI করা উচিত নয়। কিন্তু যদি দেখা যায় আপনার বয়স বেশি, আপনার ওভারিতে ডিমের সংখ্যা কম আছে, হাজবেন্ডের স্পার্মের কন্ডিশন ভালো নয়, তাহলে আমরা বলবো 2 বারের বেশি IUI না করার জন্য। যদি দেখা যায় প্রথমবার IUI ফেল হয়েছে, ব্যর্থ হয়েছে, কি করবেন? অনেকেই মন খারাপ করে ফেলে। মনে রাখতে হবে একবার IUI ব্যর্থ হওয়া মানেই সব শেষ নয়। আমাদের আগে দেখতে হবে কেন ফেল হয়েছে, অর্থাৎ কেন হয়নি। যদি দেখা যায় যে বয়স বেশি বা ডিমের সংখ্যা কম আছে তাহলে আমরা বলতে পারি আর 2 থেকে 3 বার IUI করুন।
ম্যাক্সিমাম, তার বেশি না হলে আইভিএফ। যদি দেখা যায় যে হাজব্যান্ডের স্পার্মের কোয়ালিটি খারাপ আছে, তাহলে কি করা যেতে পারে? তাহলে আইদার আপনি পরের বার আর আইওয়াই না করে আইভিএফ ইক্সি করুন, অর্থাৎ বিশেষ ধরনের আইভিএফ যাকে বলে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, সেটা করুন। যদি সেটার খরচ আপনি মনে হচ্ছে বহন করতে পারবেন না, তাহলে আপনি ডোনার স্পার্ম দিয়ে আইওয়াই করার কথা ভাবতে পারেন। আর সব যদি ঠিক থাকে, স্পার্ম ঠিক আছে, বয়স ঠিক আছে, ওভারিতে ডিমের সংখ্যা ঠিক আছে, তাহলে আরও 3-4 বার আইওয়াই করা যেতে পারে। নাও দ্য $1 million question is the success rate of IUI. What's the success rate of IUI? Okay. If it depends, it's on the number of sperms, the quality of sperms, the age of the female partner, and condition of the ovaries. If all are normal, then the success rate is 15 to 20% per cycle. That is, if we do 100 cycles of IUI in 100 women, then 15 to 20 can conceive within 1 month. But if the condition of sperms, ovaries are not okay, or the age of the woman is on the higher side, the success rate will be definitely lower. So how many cycles of IUI you can do? IUI should not be done for more than 6 cycles, but in our experience we have seen that majority of the women who conceive after IUI, they conceive within 3 to 4 cycles of IUI. That's why we do not encourage to do IUI beyond 3 to 4 cycles. Now if the first cycle fails, often the couples are feeling depressed, so what to do? If the first cycle fails, that does not mean end of the world. We have to see why the cycles have failed. If it's because of higher age or less number of eggs in the ovaries, low AMH, in that case you can do further 2 to 3 cycles of IUI. If that fails, go for IVF. On the other hand, if the failure is due to poor sperm quality of the husband, then you have 2 options. Number 1, you can go for IVF, special type of IVF called ICSI, intracytoplasmic sperm injection, where you can use your husband's sperm. But if you say you cannot afford it, in that case you can do IUI using donor sperm. In that case you can do 2 to 3 cycles of IUI further. But if all are okay, sperm, the number of eggs, age, everything is okay, in that case, if the first cycle fails, still you can do 3 to 4 cycles of IUI. Now suppose you have done 3 to 4 cycles of IUI, what next? The best option is going for IVF, because the success rate of IVF is 40 to 50%, and you can get some answers which we cannot give in IUI. That is, in IVF we can tell you the quality of your eggs, which we cannot tell in IUI, the quality of your embryos, which we can tell in IVF, and we can bypass the fallopian tubes, because in IUI we are putting the sperms inside the uterus. We don't know whether the sperms are going inside the tubes, whether the eggs and sperms meet to form the embryo. But in IVF we can give the answers. So one option is go for IVF. But if you don't want to go for IVF, and if you did not have laparoscopy, in that case alternative to IVF is you can consider going for laparoscopy, although it's not a good option, because in laparoscopy we cannot treat you, but we can give you some explanation that why IUI has failed. এবার যদি IUI ধরুন 3-4 বার করলেন, সেটা ফেল হলো, অর্থাৎ হলো না, তখন কি করা যাবে? তখন একটা উপায় হচ্ছে, সব থেকে বেস্ট উপায় হচ্ছে আইভিএফে চলে যাওয়া, কারণ আইভিএফ এর সাকসেস রেট হচ্ছে 40 to 50%। 100 জনের করলে 40 থেকে 50 জনের প্রেগনেন্সি আসতে পারে। দুঃখিত। আর আইইউআইতে আমরা, আইভিএফে আমরা কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে পারি যেটা আমরা আইইউআইতে দিতে পারি না। অর্থাৎ আপনার ডিমের কোয়ালিটি কেমন সেটা কিন্তু আইইউআইতে আমরা জানি না। আমরা আইভিএফে বলতে পারি আপনার ডিমের কোয়ালিটি কেমন রয়েছে। আপনার কী ধরনের ভ্রূণ তৈরি হয়েছে সেটা কিন্তু আইইউআইতে আমরা জানি না, সেটা আইভিএফে বলতে পারি। আর তাছাড়া দেখুন, আইইউআইতে আমরা শুক্রাণুটা দিচ্ছি ইউটেরাসের ভেতরে, শুক্রাণু টিউবের মধ্যে যাচ্ছে কিনা, টিউবের মধ্যে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে ভ্রূণ তৈরি হচ্ছে কিনা, এটা কিন্তু আমরা আইইউআইতে বলতে পারি, এটা একমাত্র আইভিএফে বলতে পারি। কাজে 3-4 সাইকেল যদি আইইউআই না হয় তাহলে আমরা বলবো আইভিএফ এর কথা চিন্তা করার জন্য। আর যদি আপনি মনে করেন আইভিএফ করতে পারছেন না, তখন একমাত্র বিকল্প, আইভিএফ এর বিকল্প হচ্ছে ল্যাপারোস্কোপি করা। কিন্তু মনে রাখতে হবে ল্যাপারোস্কোপি কিন্তু প্রেগনেন্সি আসার ট্রিটমেন্ট হয়। ল্যাপারোস্কোপিতে শুধু আমরা বলতে পারি কেন আপনার আইইউআই ফেল হয়েছে। এবার হচ্ছে হাজবেন্ডের স্পার্ম দিয়ে আইইউআই কখন করা হবে, ডোনার স্পার্ম দিয়ে আইইউআই কখন করা হবে। প্রথম কথা, হাজবেন্ডের স্পার্ম দিয়ে কখন কখন আইইউআই করা যায়। 1 নম্বর হচ্ছে আনএক্সপ্লেন ইনফার্টিলিটি, অর্থাৎ যেখানে সব ঠিক আছে, হাজবেন্ডের স্পার্ম ঠিক আছে, আপনার টিউব ঠিক আছে, আপনার ওভারি ঠিক আছে, তাও প্রেগনেন্সি আসছে না, তাকে বলে আনএক্সপ্লেন ইনফার্টিলিটি। মনে রাখতে হবে আনএক্সপ্লেন ইনফার্টিলিটির প্রথম ট্রিটমেন্টটি কিন্তু আইইউআই নয়। প্রথমে আমরা 3 থেকে 4 মাস মুখে খাওয়ার ওষুধ, ক্লোমিফিন বা লেট্রোজোল জাতীয় মুখে খাওয়ার ওষুধ দিয়ে বলি ওভুলেশন ইন্ডাকশন করা, অর্থাৎ ওষুধ দিয়ে ডিম বড় হওয়া, টিভিএস করা, নিজেরা ট্রাই করুন। সেটা না হলে আমরা 2-3 মাস
গোনাডোট্রপিন ইঞ্জেকশন দিয়ে নিজেদের ট্রাই করতে বলতে পারি, তাকে বলা হয় ওভুলেশন ইন্ডাকশন উইথ গোনাডোট্রপিন। সেটা ফেল হলে আমরা 2 থেকে 3 বার আইইউআই করতে পারি। মনে রাখতে হবে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটিতে কিন্তু আইইউআই এর সাকসেস রেট খুব ভালো, আর 2-3 বার যদি আইইউআই ফেল করে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটিতে তাহলে বলবো আইভিএফ করার জন্য। আবার বলবো এটা ডিপেন্ড করছে বয়সের উপর। Now IUI can be done using husband's sperm as well as using donor sperm. Now first we'll concentrate on IUI using husband's sperm. The number one condition is unexplained infertility. That is when we don't know why you cannot conceive. When your husband's sperms are normal, your condition of your tubes is okay, your ovaries are okay. This is called unexplained infertility. But please remember, the IUI is not the first line of unexplained infertility. First line of treatment in unexplained infertility is ovulation induction. That is, we give some tablets, oral tablets like clomiphene and letrozole, and we ask you to have regular intercourse. And we do TVS to monitor the response of the ovaries. We can do ovulation induction for 3 to 4 cycles. If that fails, then we can do ovulation induction using gonadotropin injection. That we can do for 2 to 3 cycles, and we can ask you to try regularly. If that fails, then you can try for IUI for 2 to 3 cycles. But please remember, in unexplained infertility, the IUI is having very good success rate. If 2 to 3 cycles of ovulation IUI has failed, then you have to consider going for IVF. Now the second condition is PCOS, polycystic ovary syndrome. Please remember, IUI is not the first line of treatment in PCOS. Majority of the time, the woman can conceive by simple lifestyle changes, that is diet and exercise, and thereby reducing the weight. If that fails, we can go for ovulation induction, 2 to 3 cycles with oral medicine, then ovulation induction in injection gonadotropin for 2 to 3 cycles. Then we can go for 2 to 3 cycles of IUI. If that fails, you have to consider IVF. But as I mentioned previously, PCOS, when we are doing IUI, you have to be very cautious because there is chance of ovarian hyperstimulation. In that case, we have to cancel IUI cycle, or we have to convert the IUI cycle into IVF. And of course, there is risk of multiple pregnancy and cycle cancellation. That is, we have given you injection, but we are not going for IUI because either your follicles have not grown or your follicles are growing excessively. Remember, laparoscopy has little role in PCOS nowadays. Many women are going for laparoscopic drilling. Please see our video on laparoscopic drilling in PCOS because it can do more harm than good most of the cases. পরের যে কন্ডিশনটা বলবো সেটা হচ্ছে যে পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম। মনে রাখতে হবে, পিসিওএস এ কিন্তু মেইন চিকিৎসা কিন্তু আমাদের আইউআই নয়। পিসিওএস এ বেশিরভাগ মহিলাই কিন্তু আইউআই ছাড়াই কনসিভ করতে পারেন সিম্পল লাইফস্টাইল চেঞ্জ, অর্থাৎ ডায়েট, এক্সারসাইজ এর মাধ্যমে ওজন কমিয়ে। হ্যাঁ, যদি দেখা যায় তাতেও প্রেগনেন্সি আসছে না, তখন আমরা বলি লেট্রোজোল বা ক্লোমিফিন জাতীয় ওষুধ দিতে পারি, মুখে খাওয়ার ওষুধ দিয়ে ওভুলেশন ইন্ডাকশন করতে পারি। সেটা না হলে ইঞ্জেকশন দিয়ে ওভুলেশন ইন্ডাকশন করতে পারি 2-3 বার। সেটা না হলে আমরা আইউআই করতে পারি। আইউআই 2-3 বার না হলে তখন আইভিএফ। কিন্তু মনে রাখতে হবে, যেটা আগে বললাম, ওভুলেশন আমরা যখন আইউআই করি পিসিওএসে, আমাদের কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হয় যেন হাইপার স্টিমুলেশন না হয়, অর্থাৎ অতিরিক্ত ডিম যেন ডেভেলপ না করে। সেক্ষেত্রে আমাদের সাইকেল ক্যান্সেল করতে হয়, অর্থাৎ আইউআই আমরা না করতে বলি, অথবা আইউআইকে আমাদের কখনো কখনো আইভিএফে কনভার্ট করার দরকার হতে পারে। আর তার ফলে যেটা হতে পারে মাল্টিপল প্রেগনেন্সি, টুইন, ট্রিপলেট এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, সেজন্য আমাদের খুব সাবধানে আইউআই করতে হয়। অনেকে জিজ্ঞাসা করেন আইউআই ছাড়া ল্যাপারোস্কোপি করবো কিনা পিসিওএসে। মনে রাখতে হবে, ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং পিসিওএসে যদি করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে কিন্তু এটা কিন্তু ভালোর থেকে খারাপ বেশি করে, অর্থাৎ ওভারি ক্ষতি করে। সেজন্য ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিংয়ের ওপর আমাদের যে ভিডিও আছে সেটা আমরা আপনাদের দেখতে অনুরোধ করব। এর পরের কন্ডিশনটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। আপনারা নিশ্চয়ই আমাদের এন্ডোমেট্রিওসিস সম্পর্কে ভিডিওগুলো দেখেছেন। আমরা আজকে এন্ডোমেট্রিওসিস নিয়ে ডিটেলসে বলবো না, কিন্তু এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট মানে কিন্তু আইউআই নয়। ইনফ্যাক্ট এন্ডোমেট্রিওসিসে কিন্তু আইউআই এর সাকসেসটা কিন্তু বেশ কম হয়। যদি খুব ব্যথা থাকে বা বড় সিস্ট হয়, তাহলে এন্ডোমেট্রিওসিস আমরা বলি ল্যাপারোস্কোপি। সিভিয়ার এন্ডোমেট্রিওসিস, মানে সাংঘাতিক ধরনের এন্ডোমেট্রিওসিস, অ্যাডভান্স এন্ডোমেট্রিওসিস গ্রেড 3, গ্রেড 4, সেক্ষেত্রে আপনার আইভিএফ অথবা ল্যাপারোস্কোপি করা উচিত। সেক্ষেত্রে আইউআই করা যায়। একমাত্র মাইল্ড টু মডারেট এন্ডোমেট্রিওসিস, অর্থাৎ খুব সামান্য ধরনের এন্ডোমেট্রিওসিসে আমরা 2 থেকে 3 মাস ওভুলেশন ইন্ডাকশন দিতে পারি। সেটা না হলে আমরা 2 থেকে 3 বার আইউআই করতে পারি। তা না হলে আইভিএফ এর কথা ভাবতে হবে, কারণ এন্ডোমেট্রিওসিসে আইউআই কিন্তু খুব একটা ভালো ট্রিটমেন্ট নয়। Now regarding endometriosis, remember IUI is not the treatment of choice in endometriosis because IUI does not have good success rate in endometriosis. If you have pain or large cyst, in that case you have to go for laparoscopy.
If you have further queries on endometriosis, please don't hesitate to see our videos on endometriosis. We have large number of videos on endometriosis. We are not going into details today. If there is severe endometriosis, that is grade 3 or grade 4 endometriosis, in that case we cannot do IUI. In that case your options are either you go for IVF or you go for laparoscopy. But if there is mild to moderate, that is grade 1 or grade 2 endometriosis, in that case you can go for IUI. But before IUI you can try ovulation induction for 2 to 3 cycles. If that fails, you can go for IUI for 2 to 3 cycles, then go for IVF. But remember, IUI is not the good option in case of endometriosis. Now the next condition, if one fallopian tube is blocked. Remember, if both the fallopian tubes are blocked, we cannot do IUI. Your option, if both the fallopian tubes are blocked, in that case you have to go for SSG. If the SSG also shows that fallopian tubes are blocked, you have to go for either IVF or laparoscopy. Please see our videos on fallopian tube block. But if only one fallopian tube is blocked, in that case there is no need of laparoscopy. You can try ovulation induction. If that fails, in that case you can go for IUI. But in some types of fallopian tube block like femoral block, the IUI success rate is limited. এবার হচ্ছে fallopian tube block. আমাদের fallopian tube blockের উপর বিভিন্ন ভিডিও আছে, দয়া করে সেগুলো দেখবেন। যদি দুটো fallopian tube ব্লক থাকে তাহলে কিন্তু IUI করা যাবে না, সেক্ষেত্রে আমাদের SSG করতে হবে। যদি SSG-তে দেখা যায় যে দুটো fallopian tube ব্লক আছে, তাহলে আপনার অপশান হচ্ছে হয় আপনি IVF করুন অথবা ল্যাপারোস্কোপি করুন। কিন্তু যদি একটা fallopian tube ব্লক থাকে তাহলে কিন্তু ল্যাপারোস্কোপি করার দরকার নেই, সেক্ষেত্রে ওভুলেশন ইনজেকশন করতে পারেন, সেটা না হলে IUI করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে কিছু ধরনের fallopian tube ব্লক যেমন ফিমরিয়াল ব্লক, সেক্ষেত্রে কিন্তু IUI কিন্তু খুব একটা ভালো কাজ দেয় না। এরপর জিনিসটা হচ্ছে AMH কম। দয়া করে AMH কমের ওপর আমাদের ভিডিও আছে, সেটা দেখবেন। AMH কম মানেই IVF নয়, AMH কম মানেই ডোনার এগ নয়, কিন্তু AMH কম মানে আমাদের ট্রিটমেন্ট তাড়াতাড়ি করতে হবে। এক্ষেত্রে আমরা বলি দুবার ওভুলেশন ইনজেকশন করতে পারেন ইনজেকশন দিয়ে, সেটা না হলে দুবার IUI করতে পারেন, সেটা না হলে IVF করতে পারেন। বা IVF করতে গেলে তখন অপশান আসে নিজের এগ দিয়ে করবেন না ডোনার এগ দিয়ে করবেন। কিন্তু মনে রাখতে হবে AMH কম, তাতে কিন্তু IUI কিন্তু খুব একটা ভালো ট্রিটমেন্ট নয়। নাও দ্য নেক্সট কন্ডিশন ইজ লো AMH. Please see our videos on low AMH. Okay, we are not going into details, but please remember, low AMH does not always mean that you have to go for donor egg or you have to go for IVF. But if you have low AMH, we don't have much time, so we have to accelerate the treatment. In that case, you can try ovulation induction, 2 cycles with gonadotropin injection. If that fails, then you can go for IUI with 2 cycles. If that fails, you have the option of going for IVF, either using cell sperm or a self egg, or donor egg. Please see our video on low AMH. We are not going into details here. But remember, you should not do more than 2 cycles of IUI if you have low AMH, because in this case, the IUI is not a very good option. Now, if you have previous miscarriage, you can do IUI, but IUI is not the treatment for miscarriage. I will help you to get pregnant. And if you have previous ectopic pregnancy, you can do IUI provided that the remaining fallopian tube is open. এবার যদি আগে আপনার মিসক্যারেজ হয়ে থাকে তাহলে IUI করা যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে IUI কিন্তু মিসক্যারেজের ট্রিটমেন্ট নয়, IUI হচ্ছে প্রেগনেন্সি আসার ট্রিটমেন্ট। আর আগে যদি একটোপিক প্রেগনেন্সি হয়ে থাকে তাহলে আরেকটা যে ফ্যালোপিয়ান টিউবটা রয়ে গেছে সেটা যদি নর্মাল থাকে তাহলে কিন্তু IUI করা যেতে পারে। এবার যে জিনিসটা নিয়ে একটু বিশদে আলোচনা করতে হবে, মেল ইনফার্টিলিটি অর্থাৎ হাজবেন্ডের স্পার্মের সমস্যা, সেক্ষেত্রে IUI করা যাবে কি না। আচ্ছা হ্যাঁ, এটা নিয়ে একটু বিশদে আলোচনা দরকার, যদিও এটা নিয়ে আমাদের অনেক ভিডিও আছে। যদি সামান্য ধরনের প্রবলেম থাকে অর্থাৎ স্পার্ম কাউন্ট খুব কম বা খুব কম নয় সামান্য কম বা মোটিলিটি সামান্য কম, সেক্ষেত্রে 3 থেকে 4 বার IUI করা যেতে পারে, সেটা না হলে আমরা বলবো IVF করার জন্য। যদি স্পার্ম কাউন্ট ভীষণ কম থাকে তাহলে বলবো মাসের পর মাস ওষুধ খেয়ে সময় নষ্ট করবেন না। আমরা দেখি স্পার্ম কাউন্ট ভীষণ কম, সেক্ষেত্রে দেখা যায় অনেক পুরুষ বলে না ওষুধ দিন কিছু ট্রিটমেন্ট করবো না। সেক্ষেত্রে তারা যখন ট্রিটমেন্টের ডিসিশন নেয় তখন দেখা গেছে স্পার্ম কাউন্ট 0 হয়ে গেছে। কাজে স্পার্ম কাউন্ট যদি ভীষণ কম থাকে আপনার কাছে দুটো অপশান, হয় আপনার নিজের স্পার্ম দিয়ে আপনি ইক্সি করতে পারেন অর্থাৎ IVF ইক্সি, কারণ সেক্ষেত্রে IUI করা যাবে না। আর যদি IUI করতে চান তাহলে ডোনার স্পার্ম দিয়ে IUI করতে হবে। বোঝা গেল? অর্থাৎ স্পার্ম কাউন্ট যদি ভীষণ কম থাকে আপনার ক্ষেত্রে দুটো উপায়, আইদার ইক্সি করা অথবা হচ্ছে ডোনার স্পার্ম দিয়ে IUI করা। আর যদি স্পার্ম কাউন্ট 0 থাকে অ্যাজোস্পার্মিয়া, সেক্ষেত্রে এই মানে নয় যে ডোনার স্পার্ম নিতেই হবে, সেক্ষেত্রে কিন্তু IVF করতে পারেন, ইক্সি করতে পারেন। আপনার অন্ডকোষে আমরা সুচ ঢুকিয়ে সেখান থেকে স্পার্ম নিতে পারি, যাকে বলা হয় টেসা। অর্থাৎ টেসার মাধ্যমে ইক্সি করে আপনি বায়োলজিক্যাল ফাদার হতে পারেন।
যদি সেটা মনে হচ্ছে খরচ পারবেন না, তাহলে আপনি ডোনার স্পাম দিয়ে আইইউআই করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু নিজের স্পাম দিয়ে আইইউআই করা যাবে না। অর্থাৎ বায়োলজিক্যাল ফাদার হতে যদি চান, আপনি সিভিয়ার মানে মেল ইনফার্টিলিটি অর্থাৎ ভীষণ স্পাম কম অথবা অ্যাজোস্পার্মিয়া আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্পাম দিয়ে আইইউআই করা যাবে না, ডোনার স্পাম দিয়ে আইইউআই করতে হবে অথবা আপনার স্পাম দিয়ে ইক্সি করতে হবে। তাহলে কি দাঁড়ালো, সামান্য ধরনের স্পামের প্রবলেম হলে আপনার স্পাম দিয়ে আইইউআই করা যায়, সিভিয়ার স্পামের প্রবলেম হলে আপনার স্পাম দিয়ে ইক্সি অথবা ডোনার স্পাম দিয়ে আইইউআই। এবার যদি মাঝারি ধরনের হয়, অর্থাৎ মাঝামাঝি, খুব খারাপও নয় খুব ভালোও নয়, সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে আমরা বলি ট্রায়াল আইইউআই, অর্থাৎ প্রথমবার আইইউআই করে দেখি। আমি প্রথমেই বললাম আইইউআইতে কিন্তু আপনার অরিজিনাল স্পামটাই মানে স্পামটাই ভেতরে দেওয়া হচ্ছে না, সেটা প্রসেস করা হচ্ছে বা ওয়াশ করা হচ্ছে। আমরা পোস্ট ওয়াশ স্পাম কাউন্ট দেখবো, অর্থাৎ ওয়াশ করার পরে স্পামটা দেখবো কেমন আছে, যেটা ভেতরে দেওয়া হচ্ছে সেটা কেমন আছে। যদি দেখা যায় সেটা ভালো আছে, তাহলে আমরা আরও 2 থেকে 3 বার আইইউআই করতে পারি। যদি সেটা ভালো না থাকে, তাহলে কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে হয় নিজের স্পাম দিয়ে ইক্সি করা, বিশেষ ধরনের আইভিএফ করা, অথবা ডোনার স্পাম দিয়ে আইইউআই করা। Now, the condition which need details discussion is the male infertility and IUI. If you need further information, please don't hesitate to see our videos on male infertility. If there is mild problem in the sperm, you can do IUI using your own sperm. In that case, you can go for 3 to 4 cycles of IUI. If that fails, go for IVF or ICSI. But if there is severe problem in the sperm, sometimes men are requesting, please give medicine. They are taking medicines month after month and they are happy with taking the medicines. But remember, in severe male factor problem, if you are taking medicines month after month, you can land up in azoospermia. That is, your sperm counts may become 0. That's why you have to do some treatment. If there is severe problem in sperm, in that case, we cannot do IUI using your own sperm. Either you have to go for ICSI, it is special type of IVF using your own sperm, or if you cannot afford it, in that case you can try IUI using donor sperm. Okay. Now if you have azoospermia, that is sperm count is 0, even in that case that does not mean you require donor sperm. You can still go for an attempt to become biological father by doing ICSI. In that case we can collect the sperms from your testicles by inserting a small needle. This is called TESA. Otherwise, if you are you cannot do TESA and ICSI, in that case you have to do IUI using donor sperm. So if there is severe sperm problem or azoospermia, in that case you have to go for ICSI using own sperm, or you have to do IUI using donor sperm. You cannot do IUI using own sperm. But if there is mild problem in semen, in that case you can do IUI using your own sperm. But what to do in case of moderate male infertility, when the sperm count is not very bad but not very good? In that case, you can go by trial IUI. That is, we will do first cycle of IUI. And as mentioned, we have mentioned already, we are not doing IUI using your raw sperm. Rather, we are processing and washing the sperm. So therefore, after washing the sperm, we see the post-wash sperm count. If the post-wash sperm count is okay, you can go for further 3 to 4 cycles of IUI using your own sperm. If post-wash sperm count is not okay, then you have to go for ICSI. Therefore, there are number of options if you have male factor problem. So donor sperm is not the only solution. Now you have to go, if you think that you have to go for donor sperm because you cannot afford ICSI, or there is even after all the tests no sperm is found in the testicles, in that case what to do? How donors are selected? Please remember, the process using donor sperm will remain confidential. Except you and your wife, nobody else, your parents and your relatives, nobody else will come to know that you have used the donor sperm. And the identity of donor will remain unknown, because you cannot come to know about you and you will not come to know about the donor. However, some non-identity information like blood group, skin color, hair color, that will be religion, that will be given. We'll try to match the donor just like husband with respect to the skin color, hair color, religion, ethnicity, blood group, and we check donor for serology, that is HIV, hepatitis B, C, thalassemia and sexually transmitted infection. অর্থাৎ যে জায়গায় আমরা ছিলাম, অর্থাৎ ডোনার স্পামই কিন্তু একমাত্র সলিউশন নয় স্পার্মের প্রবলেম থাকলে। কিন্তু যদি ডোনার স্পাম আপনি নেওয়ার কথা ভাবেন, অর্থাৎ দেখা গেল যে আপনি IVF ICSI অ্যাফোর্ড করতে ডোনার স্পাম দিয়ে IUI করার কথা ভাবেন, মনে রাখতে হবে এই ডোনার স্পামের প্রসেসটা কিন্তু গোপন থাকবে, অর্থাৎ কনফিডেন্সিয়াল দিক থাকবে। আপনি এবং আপনার স্ত্রী ছাড়া অন্য কেউ, অর্থাৎ আপনার বাবা মা, ভাই বোন, অন্য আত্মীয় স্বজন কেউ জানবেন না যে ডোনার স্পাম ইউজ করা হয়েছে।
আর পরিচয় কিন্তু গোপন থাকবে, অর্থাৎ ডোনার জানতে পারবেন না আপনার পরিচয়, আপনি জানতে পারবেন না ডোনারের পরিচয়। আপনি শুধুমাত্র ডোনারের সম্পর্কে যেটা জানতে পারবেন, ডোনারের বয়স কত, স্কিন কালার, ব্লাড গ্রুপ, হেয়ার কালার, কী ধর্ম সেটা। আর আমরা চেষ্টা করি হাজবেন্ড এবং ডোনার যেন একই ধরনের হয়, অর্থাৎ ব্লাড গ্রুপ, কি জাতি, ধর্ম, স্কিনের কালার, হেয়ার কালার এগুলো যেন একই ধরনের হয় হাজবেন্ড এবং ডোনারের। আর ডোনারকে কি চেক করা হয়, আমরা ডোনারের থ্যালাসেমিয়া, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, বিশেষ করে HIV, হেপাটাইটিস B, C এগুলো আমরা চেক করে দেখি। এবার যেটা বলবো, অনেক কাপেল থাকেন যাদের সেক্সুয়াল প্রবলেম থাকে, সেক্ষেত্রে IUI করা যাবে। মনে রাখতে হবে সেক্সুয়াল প্রবলেম থাকা মানে কিন্তু IUI নয়। আমরা প্রথমে চেষ্টা করি সেক্সুয়াল প্রবলেম ঠিক করা, যাতে তারা স্বাভাবিকভাবে মেলামেশা করে বাচ্চা তাদের হতে পারে। যদি সেটা না হয়, একটা পদ্ধতি বাড়িতে করা যেতে পারে, সেটা হচ্ছে সেলফ ইনসেমিনেশন, অর্থাৎ নিজেরাই বাড়িতে স্পাম নিয়ে সেটাকে ভেজাইনার মধ্যে দেওয়া। আমাদের অনেক পেশেন্ট সেভাবে কনসিভ করেছেন, আমাদের বিভিন্ন ভিডিও পোস্ট আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। যদি দেখা যায় যে সেটাতে সাকসেসফুল হচ্ছে না সেলফ ইনসেমিনেশন, অথবা আপনারা সেলফ ইনসেমিনেশন করতে ইন্টারেস্টেড নন, সেক্ষেত্রে আমরা IUI করতে পারি। কিন্তু কিছু কিছু সেক্সুয়াল প্রবলেম, যেমন ভেজাইনিসমাস বলে এক ধরনের সেক্সুয়াল প্রবলেম আছে, তাতে মহিলাদের পেইন হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু IUI অপারেশন থিয়েটারে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়াতে করার দরকার হতে পারে। নাও, in case of sexual problems, whether we can do IUI. Remember, IUI is not the first line of treatment if you have sexual problems. Our first aim to give you pregnancy in natural way so that you can have successful sexual intercourse. So we first try to address the sexual problem. If it cannot be treated, in that case you can try self-insemination. That is, the husband can collect the sperms and put it with a special device inside the vagina. And many of our patients have conceived with self-insemination. Please see our number of videos and posts on self-insemination. If self-insemination has failed, or if self-insemination is not accepted to you, in that case we can do IUI. But in case of certain sexual problems like vaginismus, when the woman is feeling pain during intercourse, we sometimes may need to do IUI inside the operation theatre under general anesthesia. Now, there is a problem which we often ignore. When we are advising the husband, the man, to collect sperms in the laboratories, it may be stressful. There may be some problems in collecting the sperms. What to do? First of all, please relax. Don't suffer from anxiety. In our laboratory, we provide separate bedroom where you can take your wife along with you, so that if your wife can help you to collect the semen. If you are not used to masturbation, because some men cannot collect semen by masturbation, in that case you can do coitus interruptus. That is, you can do intercourse and before ejaculation you can withdraw the penis and collect the semen. If you are feeling problem with erection, we can give some tablets like sildenafil, tadalafil, which are absolutely safe. Even if then you cannot collect the semen, or you are not used to masturbation, then we have some device in our lab that is called vibroejaculator, which can help you to ejaculate. Otherwise, you can try some special type of condom called non-toxic condom. Remember, ordinary condom should not be used, because ordinary condoms contain some materials which can damage the sperm. That's why non-toxic condom can be used. If all this fail, then you can collect the sperm at your home, and you should carry the sperm within 30 minutes to the laboratory. Or in some cases, we see that the man is able to give semen on the other day, but on the day of IUI, he is feeling very much stressed. In that case, we can collect the sperm and freeze it, and frozen sperm can be used on the day of IUI. এবার যে জিনিসটা নিয়ে বলবো, যে জিনিসটা অনেক সময় আমরা ইগনোর করি, যে জিনিসটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিই না, সেটা হচ্ছে অনেক পুরুষের কিন্তু IUI দিনে স্পাম দিতে সমস্যা হয়। কি করবেন? প্রথম কথা, রিল্যাক্স থাকুন, অর্থাৎ অ্যাংজাইটিতে ভুগবেন না, শান্ত থাকুন। আমাদের ল্যাবরেটরিতে আমাদের স্পেশাল রুম দেওয়া হয়, বেডরুম থাকে, বেড থাকে, যাতে আপনি ওয়াইফকে নিয়ে যেতে পারেন, যাতে কোনো সমস্যা হলে ওয়াইফ আপনাকে সাহায্য করতে পারে স্পাম বের করার জন্য। অনেকে থাকেন যারা ম্যাস্টারবেশন বা হস্তমৈথুন করতে পারেন না, সেক্ষেত্রে কয়টাস ইন্টারাপ্টাস করা যেতে পারে, অর্থাৎ আপনি সহবাস করে স্পাম কালেক্ট করতে পারেন। যদি দেখা যায় যে আপনার প্রবলেমটা হচ্ছে ইরেকশন হচ্ছে না, অর্থাৎ ঠিকমতো শিথিলতা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি সিলডেনাফিল বা টাডালাফিল জাতীয় ওষুধ খেতে পারেন, যেটা একদম সেফ। যদি তাতেও হচ্ছে না বা ম্যাস্টারবেশনের অসুবিধে থাকে, তাহলে আমাদের ল্যাবরেটরিতে ভাইব্রো ইজাকুলেটর বলে একটা ছোট ডিভাইস আছে, যেটার সাহায্যে আপনি ইজাকুলেশন করতে পারেন। সেটা আমাদের নন টক্সিক কন্ডম আছে। নন টক্সিক কন্ডম এক ধরনের বিশেষ ধরনের কন্ডম, যেটা ইজাকুলেশনে হেল্প করে। কিন্তু মনে রাখতে হবে, অর্ডিনারি বা সাধারণ কন্ডম ব্যবহার করা যাবে না, কারণ সাধারণ কন্ডমে কিছু জিনিস থাকে যেটা স্পামকে ড্যামেজ করে ফেলে। যদি কোনোভাবেই না হয়, তাহলে আপনি
কালেকশন করতে পারেন, অর্থাৎ বাড়িতে কালেক্ট করে আনতে পারেন। 8 ঘন্টার মধ্যে ল্যাবরেটরিতে আনতে হবে সিমেন্টটা কালেক্ট করে। কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমরা যে কিছু কিছু মানুষ অন্য সময় স্পাম দিতে পারেন, কিন্তু আইওআই দিনে তাদের দিতে অসুবিধা হয়। সেক্ষেত্রে আমরা স্পামটা আগে কালেক্ট করে সেটা ফ্রিজ করে ফ্রোজেন স্পাম দিয়ে আইওআই করতে পারি। এবার যেটা আসবো যে অনেকের থাকে ইজাকুলেশনের প্রবলেম, অর্থাৎ কোনোভাবেই ইজাকুলেশন করতে পারছেন না। সেক্ষেত্রে কিভাবে কি করা যেতে পারে? সেক্ষেত্রে প্রথমে বললাম ভাইব্রেটার ইউজ করা যেতে পারে, নন টক্সিক কন্ডোম ইউজ করা যেতে পারে। তাতে না হলে কখনো কখনো এই ধরনের পুরুষদের একটা সমস্যা থাকে যাতে বলে রেট্রোগ্রেড ইজাকুলেশন, অর্থাৎ যে স্পামটা সামনে দিয়ে না বেরিয়ে পেচ্ছাপের থলি বা ব্লাডারে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলি ম্যাস্টারবেশন করার পরে ইউরিন পাস করুন, একে বলা হয় পোস্ট ম্যাস্টারবেশন ইউরিন। সেই ইউরিনে স্পার্ম আছে কিনা দেখা হয়। অবশ্যই তার আগে ইউরিনকে বিশেষভাবে প্রসেস করতে হয় কিছু ওষুধ দিয়ে। যদি দেখা যায় যে ইউরিনে স্পার্ম আছে এবং স্পার্ম যথেষ্ট সংখ্যক আছে, সেই স্পার্ম দিয়ে আইওআই করা যেতে পারে। যদি দেখা যায় যে সেই স্পার্ম যথেষ্ট সংখ্যক নয়, তাহলে ইক্সি করার কথা ভাবতে হবে। আর সব যদি ফেল করে, তাহলে আপনার কাছে উপায় হচ্ছে টেসা করা, অর্থাৎ শুক্রাশয় থেকে অন্ডকোষ থেকে শুক্রাণু নিয়ে ইক্সি করা, যাতে আপনি বায়োলজিক্যাল ফাদার হতে পারেন। আর যদি আপনার মনে হয় আপনি সেটা অ্যাফোর্ড করতে পারছেন না, তাহলে ডোনার স্পার্ম দিয়ে আইওআই করতে পারেন। Now the condition of ejaculated dysfunction, because there are some men who cannot ejaculate not during intercourse, not during masturbation. What to do? Whether we can do IUI? First of all, you can try vibrator and non-toxic condom, as I have already mentioned. If that fails, then we have to look for post-masturbation urine, because there are some men who are suffering from retrograde ejaculation. That is, during ejaculation, the sperm